মুভিটির নাম ইনালেভারে। ইন্ডিয়ার জনপ্রিয় একজন হিরো আদি, সারা দেশ জুড়ে তার প্রচুর ফ্যান। বিবাহিত মেয়েরা পর্যন্ত আদিকে কাছে পাওয়ার জন্য পাগল। কার্তিকা নামের একটা মেয়ে, স্বামী বিদেশে থাকে আর এই সুযোগে সে আদির সাথে অবৈধ সম্পর্ক গড়িয়েছে। আদি প্রায়ই মাঝরাতে লুকিয়ে কার্তিকার বাসায় ঢোকে ও সারা রাত কাটিয়ে সকাল হতেই চলে আসে। তবে আদির লাইফে যে সিরিয়াস রিলেশন নেই তাও না, সে আয়ুষু নামের এক বড় লোকের মেয়েকে সিরিয়াস টাইপের ভালোবাসে। তবে আয়ুষু বিয়ের কথা বললেই আদি এড়িয়ে যায়। আদি তার এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে তার জমানো সকল টাকা একত্র করে সাথে এলাকার প্রভাবশালী ব্যক্তি আজগর ভাইয়ের থেকেও 3 কোটি হাবলাদ নিয়ে একটা সায়েন্স ফিকশন মুভি বানায়। প্ল্যান ছিল মুভিটা হিট হবে এবং সে প্রচুর লাভবান হবে, কিন্তু হয় উল্টো। মুভিটা এতটা ফ্লপ হয়ে যায় যে আদি পুরো পথে বসে। আদি তখন টাকার জন্য বাধ্য হয়ে আয়ুষুকে বিয়ে করতে রাজি হয়। আয়ুষুও খুশি হয়ে তার পরিবারে বিয়ের আলাপ করে ও আদিকে আগামীকাল আসতে বলে। সকাল হলেই সব সমস্যার সমাধান। কিন্তু 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 রাতেই কার্তিকা নামের সে মেয়েটি ফোন করে বলে, আদি আমি প্রেগনেন্ট, এক্ষুনি আমার বাসায় আসো, নয়তো আমি নিজেকে শেষ করে দেব। লে হালুয়া। আদি অস্থির হয়ে মাঝরাতে কার্তিকের কাছে যাচ্ছিল, হঠাৎ পথের মাঝে থেকে শাইনি নামের একটা মেয়ে আবার আদিকে কিডন্যাপ করে নিয়ে যায় ও একটা বিল্ডিং এ বন্দি করে ফেলে। শাইনি অতি সহজ সরল ও সাধারণ ফ্যামিলির মেয়ে, কিন্তু কাহিনী হলো সে ব্যাংক থেকে 1,25,00,000 টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছিল, কিন্তু পুরোটাই লস খেয়েছে। এখন 5 দিনের মাঝে ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে, নয়তো ব্যাংক শাইনির বাড়িটাই জব্দ করবে। আর বেচারি সেই টাকা ম্যানেজ করতে গিয়েই আদিকে কিডন্যাপ করেছে। আদির কাছে 1.5 কোটি চাইলে আদি জানে তার কাছে এত টাকা নেই, কিন্তু একজন হিরোর কাছে 1.5 কোটি টাকা নেই এটা শাইনির বিশ্বাস হয় না। তাই শাইনি আদিকে টানা 4 দিন ধরে রুমেই বন্দি করে রেখেছে। কিন্তু শাইনি অফিস থেকে ফিরে এসে দেখে আদির রুমের ভিতর থেকে রক্ত বেয়ে আসতেছে। এই পর্যন্তই ছিল মুভির প্রথম পর্বের কাহিনী। এরপর কি হয় সেটাই দেখতে চলেছে। তো শাইনি ভয়ে ভয়ে দরজাটা খুলে ভিতরে উকি মারলে দেখে আদিকে দেখা যাচ্ছে না। শাইনি তখন ভিতরে আসতেই छोड़ मुझे, जाने दे मुझे। रुक, कहाँ जा रहा है? रुक जा। छोड़ मुझे। नहीं छोड़ूंगी। छोड़ मुझे। छोड़। साली तुम बचेगी नहीं। তো শাইনি নিজেকে সামলে নিয়েই তাড়াহুড়ো করে তার সহযোগী বিনোদকে কল করতে যাবে, দেখে তার ফোন নেই। সেই সময়ই শাইনির ফোনে কল আসে ও সেটা আদির রুমেই বাজতে থাকে। মানে শাইনি তার ফোনটা আদির রুমেই ফেলে এসেছে। এই রে কাম সারছে। শাইনি তাড়াহুড়ো করে অস্থির হয়ে বিল্ডিং এর নিচের দিকে দৌড়াতে থাকে, আর এদিকে আদি শাইনির ফোনটা হাতে নিয়ে ভাবতে থাকে কাউকে কল করবে। শাইনি নিচে এসে তাড়াহুড়ো করে সিকিউরিটি গার্ড সুধাকরণের ফোনটা নিয়ে বিনোদকে কল করতে থাকে। ওদিকে আদি তার ম্যানেজারকে কল করতে থাকে, প্লিজ 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 কলটা রিসিভ কর। কিন্তু না, ম্যানেজার গুরুত্বপূর্ণ একটা কাজে আছে তাই আননোন নাম্বার থেকে কেটে দেয়। আদি তখন থানায় কল করে কেবল হ্যালো বলেছে, এর মাঝেই ফোনের চার্জ শেষ হয়ে ফোন অফ হয়ে যায়।
কেমনটা লাগে। ওদিকে বিনোদ এসে এই কাণ্ড ঘটানোর জন্য আদিকে বকতে থাকে ও বলে, এত নাটক না করে আপনার ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড বলে দেন, আমরা টাকা তুলে নিয়ে আপনাকে এমনি ছেড়ে দিব। এদিকে শাইনি বিনোদের ফোনে নতুন একটা সিম তুলে তার মাকে কল করে বলে, মা এটা আমার নতুন নাম্বার, এখন থেকে এটাতে কল করিও। মা বলে, তোকে কতক্ষণ থেকে কল করছি, নাম্বার বন্ধ কেন, টাকার কোনো ব্যবস্থা হলো? মা এইসব নিয়ে টেনশন করো না, তোমার বিপি বেড়ে যাবে, আমি যেভাবেই হোক টাকা ম্যানেজ করছি। মা বলে, আচ্ছা নন্দিতা বিয়ের পর অফিস জয়েন করেছে? শাইনি বলে, হ্যাঁ মা, ও এখানে আছে। মা তখন কথা বলতে চাইলে শাইনি বলে, মা ও গোসলে গেছে। এবার আমরা বুঝতে পারি এই ফ্ল্যাটটি আসলে নন্দিতার। শাইনির মা জানে শাইনি জবের তাগিদে নন্দিতার বাসায় আছে, কিন্তু এখানে যে নন্দিতাই নেই এবং এই সুযোগে এই ফাঁকা ফ্ল্যাটে শাইনি একজনকে কিডন্যাপ করে রেখেছে, এইসবের কিছুই শাইনির মা জানে না। তো শাইনির কথা শেষ করতেই আদির ফোন, যেটা এখন এদের কাছে আছে, সেই ফোনে আদির ম্যানেজার জমি কল করে। কল রিসিভ না করলে জমি ভয়েস মেসেজে বলে, স্যার আজগর ভাই যার থেকে 3 কোটি টাকা হাবলাত নিয়েছিলেন, সে টাকার জন্য আজকে গুন্ডা নিয়ে অফিসে এসেছিল, ও আপনাকে খুঁজতেছে। আমার ফোনের মেসেজ চেক করে আপনারও কার্তিকার ফটো পেয়েছে, সে বুঝে গেছে আপনি কার্তিকার বাসাতে লুকিয়ে আছেন। ভাই আপনি যদি মোস্তফা ভাইয়ের বিজ্ঞাপনটা করতে রাজি হতেন তাহলেই কিন্তু টাকার সমস্যাটা হতো না। টাকার কথা শুনতেই বিনোদ মেসেজ করে, কোন বিজ্ঞাপন? আরে স্যার, মোস্তফা ভাই আপনাকে দিয়ে তার টয়লেট ক্লিনারের বিজ্ঞাপন করাতে চেয়েছিল না, ওই যে 3 কোটি টাকা দিবে বলেছিল, কিন্তু টয়লেট ক্লিনারের বিজ্ঞাপন বলে আপনি মোস্তফা ভাইকে গালিগালাজ করে বিদায় করলেন। ও আচ্ছা, মনে পড়েছে, তো সকালে মোস্তফা ভাইকে কল করে বলো আমি বিজ্ঞাপন করব। স্যার এখনও মানতে চাইবে না, কারণ আপনি ওকে অনেক অপমান করেছিলেন। যেভাবেই হোক ওকে মানাও, আমি মেয়েলি প্রবলেমে ফেসে আছি। ঠিক আছে স্যার, আমি দেখি কি করতে পারি, আমি মোস্তফা ভাইয়ের কাছে গিয়ে কিন্তু আপনাকে কল করব। এই বলে কথা শেষ করে জমি মনে মনে বলে, এদিকে কোটি কোটি টাকা দেনায় ডুবে আছে আর ওদিকে মাঝে মাঝে ঠিকই চলছে। সিন চলে আসে সেই কার্তিকার বাড়িতে। আমরা দেখি তার স্বামী প্রবীণ গত রাতেই দুবাই থেকে ফিরেছে। কলিং বেল বাজলে প্রবীণ দরজাটা খুলতেই আজগর ভাই বলে, আমি আজগর, আদি নামের একজন আমার থেকে 3 কোটি টাকা হাবলাত নিয়ে কয়দিন থেকে এখানেই লুকিয়ে আছে। প্রবীণ বলে, আদি? কোন আদি? আজগর ভাইয়ের গুন্ডাটা তখন জোর করে ভিতরে ঢুকে আদিকে খুঁজতে শুরু করলে প্রবীণ বলে, ভাই আমি বুঝতে পারছি না আপনারা কাকে খুঁজছেন, এখানে তো কেবল আমি আর আমার ওয়াইফ থাকি। আজগর ভাই তখন এখানকার রুমে তোলা আদি ও কার্তিকার পার্সোনাল ফটো দেখিয়ে বলে, এই দেখ ফটো। এই ফটো আদি তার ম্যানেজারকে সেন্ড করে বলেছিল ও এখানেই আছে। ফটো দেখে প্রবীণ তো শক। এমন সময় কার্তিকা এসে বলে, কি হচ্ছে এখানে? প্রবীণ রেগে মেগে ফটো দেখিয়ে বলে, বলো এই ছেলেটা কে? কার্তিকের পরকীয়াতে ধরা খেয়ে গেছে। সে কি বলবে ভেবে না পেয়ে বলে, আমার ফ্রেন্ড। তখন প্রবীণ আজগর ভাইকে বলে, ভাই আমি বিদেশ থাকি, গত রাতেই বাসায় এসেছি। এটা শুনে আজগর দুষ্টু নজরে কার্তিকাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলে, ও ছাগল তাহলে বেড়াটপকে ফসল খেয়ে চলে গেছে। এই বলে আজগর ভাই চলে গেলে প্রবীণ রেগে মেগে কার্তিকাকে বলে, আমাকে বোকা ভেবেছ? ও তোমার ফ্রেন্ড তাই না? এবার কার্তিকাও রেগে মেগে বলে, হ্যাঁ সে ফ্রেন্ড নয়, সে প্রায়ই আমার কাছে আসতো। এখন কি করবে? তুমি তো বছরেও আমার খোঁজ নাও না, আর এখন এসে আমাকেই তাজ দেখাচ্ছ। এটা শুনে প্রবীণ রেগে গেলে কার্তিকে বলে, ঠিক আছে তাহলে এটাও শুনে নাও, আমি আদির দ্বারা প্রেগনেন্ট। এটা শুনে প্রবীণ তো পুরো পাথর হয়ে যায়। তো জমি যেহেতু মোস্তফা ভাইয়ের কাছে গিয়ে কল দিবে, তাই বিনোদ ফোন কলে যে কথাগুলো বলা লাগতে পারে আদির এমন ভয়েসগুলো কেটে কেটে বাছাই করে রাখতে শুরু করেছে। যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে বুঝিয়ে বলি, আদির ফোন থেকে বিনোদ পুরনো সকল কল রেকর্ডিং ল্যাপটপে পার করে নিয়েছে এবং সেগুলো থেকে শুধু আদির বলা নানা প্রয়োজনীয় কথাগুলো কেটে কেটে আলাদা করে নিচ্ছে, যাতে ফোন কল চলার সময় আদির ভয়েসে থাকা প্রয়োজনীয় কথাগুলো ল্যাপটপে প্লে করতে পারে। তো জমি মোস্তফা ভাইকে মানাতে গেলে মোস্তফা ভাইয়ের কথা আদি নিজে ক্ষমা চাইলে তবেই ডিল করবে। জমি তখন আদির ফোনে কল করে মোস্তফা ভাইকে কথা বলতে দিলে মোস্তফা ভাই বলে, কিরে সেদিন তো খুব তাজ দেখালি, এখন তাহলে বিজ্ঞাপনটা করতে যাচ্ছিস? বিনোদ ল্যাপটপে প্লে করে দেয়, সরি, ভেরি সরি ভাই। আদি সরি বলতেছে। মোস্তফা ভাই তো মহা খুশি, সে বলে, আবার বল। বিনোদ আবার প্লে করে দেয়, ভাই সরি, ভেরি সরি, আমার ভুল হয়ে গেছিল। মোস্তফা ভাই এবার খুশি হয়ে ডিল ফাইনাল করে। জমি তখন মোস্তফা ভাইয়ের থেকে অ্যাডভান্স হিসেবে 1.5 কোটি পেমেন্ট নেয়। বিনোদ ফোন কলে এবার আদির এমন 2টি ভয়েস প্লে করে যা এমন, দুপুরের পর একজনকে পাঠাবো, টাকা দিয়ে দিও। জমি বলে, ঠিক আছে স্যার। যাক, মিশন সাকসেস। বিনোদ তো মহা খুশি। সিন চলে আসে শাইনি যে বিল্ডিং এ আদিকে বন্দি করে রেখেছে সেই বিল্ডিং এর মালকিনের কাছে। কলিং বেল বাজলে পিচ্চিটি দরজা খুলে বলে, আরে নন্দিনী দিদি, নানি দেখো কে এসেছে। নানি খুশি হয়ে নন্দিতাকে ভিতরে আসতে বললে নন্দিতা তার সদ্য বিবাহিত হাজবেন্ড নিধেশকে নানির সাথে পরিচয় করিয়ে দিলে। নিধেশ বলে, আমার আঙ্কেল এই শহরেই থাকে, আমরা সেখানেই যাচ্ছিলাম, ভাবলাম এদিক দিয়েই যখন যাচ্ছি তো আপনার সাথে দেখা করে যাই, সাথে নন্দিতার ফ্ল্যাটটাও দেখেই যাই।
এই রে, কাম সারছে। তো নন্দিতা বলে, নানি হঠাৎ আসা, তাই আমার চাবিটা আনা হয়নি। আপনার কাছেও তো আমার ফ্ল্যাটের চাবি আছে, ওটা একটু দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। তো নানি, আমার একটা পার্সেল আসার কথা ছিল, এসেছে কি? নানি বলে, জানি না তো। যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে বলি, নন্দিতার একটা পার্সেল এসেছিল, যেটা শাইনি নিজেকে নন্দিতার বোন দাবি করে ডেলিভারি ম্যানের থেকে নিয়েছে। ওদিকে জমি অফিসে বসে আছে, এমন সময় বিনোদ আবার জমিকে কল করে ও আদির কাটা কাটা ভয়েস প্লে করে। জমি, কার্তিকার বন্ধু, পাঠাচ্ছি টাকা, ওদেরকে দিও। আপন লোক, বুঝতে পেরেছ? জমি অফিসের বাহিরে দাঁড়িয়ে আছে, ওরা 2 জন, দিয়ে দাও। জমি বাহিরে তাকিয়ে বলে, হ্যাঁ 2 জনকে তো দেখতে পাচ্ছি, একটা ছেলে ও একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই, দিয়ে দাও। বুঝতে পেরেছ? জমির তো এসব হজম হচ্ছে না। সে নানা প্রশ্ন শুরু করলে ওপাশ থেকে আসে, ম্যানেজার যা বলি করো, বাই। এরপর দুম করে কল কাট। মেজাজটা কি কর। সিন আদির কাছে আসলে দেখি বাথরুমে বন্দি থাকা আদি কিছুতেই বের হতে না পেরে অসুস্থ হয়ে পড়তেছে। এদিকে সেই সময়েই নন্দিতা সিঁড়ি বেয়ে তার ফ্ল্যাটের দিকেই আসতেছে। তো নন্দিতা তার ফ্ল্যাটে এসে নিধেশকে বলে, এই তো এটা আমার ফ্ল্যাট। নিধেশ বলে, এই বাজে অবস্থা কেন? রং করলেই তো পারো। নন্দিতা বলে, যখন এখানে থাকবোই না তো রং করে কি করব? এরা এইদিকে কথা বলতেছে, ওদিকে বাথরুমে থাকা আদি এখনো সেটা টের পায়নি। সে তার পায়ের ক্ষতটা নিয়েই ব্যস্ত হয়ে আছে। ওদিকে যেহেতু বাথরুম থেকে কোনো আওয়াজ আসছে না, সো নন্দিতা বুঝতেও পারে না যে কেউ বাথরুমে বন্দি আছে, তাই সে নর্মাল ভাবেই এখান থেকে চলে যাচ্ছে। কিন্তু বাথরুমে একটু আওয়াজ পেলে দরজার লকটা কেবল খুলে তখনই দেখে নিধেশ বেলকুনিতে সিগারেট খাচ্ছে। নন্দিতার সাথে সাথে বেলকুনিতে যায় ও সিগারেট খাওয়া নিয়ে ঝগড়া শুরু করে। ব্যাস, এবার বাহিরে ঝগড়ার আওয়াজ আদির কানে পৌঁছায়। আদি তাড়াহুড়ো করে পরিস্থিতিটা বোঝার চেষ্টা শুরু করতেই আদি রাগ করে বেরিয়ে যায়, আর পিছন পিছন নন্দিতাও তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আদি শাইনি মনে করে শাইনি বলে ডাকতে থাকে, বাট ততক্ষণে নন্দিতা চলে গেছে। আদি কোনো সাড়া না পেয়ে এবার অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। प्लीज मुझे जाने दो। शराब। ওদিকে জমি এসে এদেরকে টাকার ব্যাগটা দিয়ে চলে গেলে এই টাকাগুলো পেয়ে শাইনির মলিন ফেসে খুশি ফুটে ওঠে। যাক, এবার সে ব্যাংকের লোনটা পরিশোধ করে তার বসত বাড়িটা রক্ষা করতে পারবে, সাথে বৃদ্ধা মা ও বোনের মুখেও হাসি ফোটাতে পারবে। তো এরা টাকাটা নিয়ে ফিরতেছে ও মনে মনে ভাবতেছে, যাক, এত ঝামেলার পর অবশেষে সব সহি সালামতে শেষ হতে যাচ্ছে। সিন আদির কাছে আসে। আদি এক বুক হতাশা ও নিস্তেজ শরীর নিয়ে মেঝেতে লুটে পড়ে আছে, হয়তো সে ঘুমের ঘোরে মৃত্যুর প্রহর গুনতেছে। ঠিক এমন সময় বাতাসে আদি যেখানে বন্দি আছে সেই দরজাটা একটু মেলে যায়। মনে আছে নন্দিতা দরজার লকটা খুলেই বেলকুনিতে চলে গেছিল? তো আদি এসে দেখে দরজাটা খোলা। ব্যাস, কি হয় দেখতে থাকুন, আর এই ফাঁকে একটা কাজ ছেড়ে নিই। ব্যাকগ্রাউন্ডে যা বলি সেগুলোতে ভুলেও কান দিবেন না, আপনার মনোযোগ শুধু সিনে রাখবেন, ঠিক আছে? আজকে এমন একটি বুকমেকার সম্পর্কে বলতে চাই যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর অনুমান করে সহজেই অর্থ আয় করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার পাওয়ারও সুযোগ রয়েছে। এটাতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি খেলা খেলে সহজেই আয় করতে পারবেন। অ্যাকাউন্ট করার সময় প্রচার কোড SRRE ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা বের করতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করুন, আর অবশ্যই প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 পর্যন্ত পান। তো আদি রাস্তায় এসে পৌঁছাতেই একটা গাড়ি সেদিক দিয়ে যাচ্ছে দেখে আদি হেল্প চেয়ে থামাই ও বলে, প্লিজ আমাকে একটু লিফট দিন। লোকটি দয়ালুর মতো কোনো প্রশ্ন না করেই গাড়িতে উঠে নেয়। ব্যাস, এরপরই ধামাকা। আমরা দেখি গাড়ি চালক আর কেউ নয়, এটা বিনোদ। কিন্তু 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 বিনোদ তার নিজের নাম বিনোদ বললেও আদি চিনতে পারে না, কারণ শাইনি বলেছিল তার স্বামীর নাম শরৎ। তাই আদি এটাই জানে যে ছেলেটি শাইনির সাথে ছিল তার নাম শরৎ। তার উপর আদি তো বিনোদের ফেস কখনো দেখেনিও। আর ধামাকা নাম্বার 2, বিনোদ প্ল্যান করেই কখনোই আদিকে তার ফেস দেখতে দেয়নি, কারণ বিনোদের প্ল্যানে আগে থেকেই এটা ছিল যে টাকা পাওয়ার পর বিনোদই এভাবে আদিকে গাড়িতে করে লিফট দিবে। তার মানে ধামাকা নাম্বার 3,
বিনোদ ও সায়নী জমির থেকে টাকা পাওয়ার পর নিজেরাই ফ্ল্যাটের মেইন গেটটা খুলে রেখে এসেছিল এবং বিনোদ এই রাস্তার সাইডে অপেক্ষা করছিল, কারণ এরা জানে পালানোর রাস্তা একমাত্র এটাই। এবার প্রশ্ন, বিনোদের প্ল্যানে এটা কেন ছিল যে আদি পালানোর সময় বিনোদ নিজেই আদিকে লিফট দেবে? কি তাই তো মশাই? জাস্ট একটু ওয়েট করেন, দেখেন কি ধামাকা আছে। তো আদি বিনোদের ফোন থেকে তাড়াহুড়ো করে তার ম্যানেজার জমিকে কল করে বলে, জমি তুমি কোথায়, তাড়াতাড়ি আমার বাসায় আসো। জমি বলে, স্যার মেইলি মামলাটা সেটেলমেন্ট হয়ে গেছে। মেইলি মামলা মানে? আরে স্যার, ওই যে কার্তিকের বাসায় ফেসে আছেন বলে 1.5 কোটি টাকা চেয়ে লোক পাঠালেন না, আমি ওদের হাতে টাকাটা দিলাম। 1.5 কোটি? এত টাকা কোথায় পেলে? আরে স্যার, আপনি তো মোস্তফা ভাইয়ের বিজ্ঞাপন করতে রাজি হয়ে 1.5 কোটি টাকা অ্যাডভান্স নিলেন। আদি তো শখ, সে অস্থির হয়ে বলে, জমি এক্ষুনি এসআইকে ফোন করো ও পুলিশ স্টেশনে আসো। আমি সেখানেই আসতেছি। কেউ আমার সাথে বিরাট বড় গেম খেলেছে। কি ভাবতেছেন পুলিশ স্টেশনে যাওয়ার কথা শুনে বিনোদ ভয়ে কেটে পড়বে? না 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 না, বরং বিনোদ নিজেই বলে, স্যার চলেন, আমি তাহলে আপনাকে পুলিশ স্টেশনে রেখে আসি। এই বলে বিনোদ আদিকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। ওদিকে জমি এসআই আনোয়ার ভাইকে ফোন করে বলে, ভাই আদি স্যারের সাথে কেউ ফ্রড করেছে। স্যার আমি থানায় আসতেছি, আপনি আছেন তো? আনোয়ার বলে, হ্যাঁ আছি, তাড়াতাড়ি আসো। তো আদি থানার সামনে পৌঁছালে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়েই আনোয়ার ভাইয়ের কাছে যায় ও সব খুলে বলতে থাকে, আর বিনোদ গাড়ির মাঝে থেকে সব দেখতেছে। কি ভাবছেন বিনোদ ভয়ে গাড়ি থেকে বের হবে না? নো বস, বিনোদ নিজেই তার ফেসটা পুলিশকে দেখানোর জন্য গাড়ি থেকে বের হয় ও আদিকে এসে বলে, স্যার আমি কি তাহলে চলে যাব? ও হ্যাঁ যাও, সাহায্য করার জন্য থ্যাংক ইউ। এসআই বলে, এই ছেলেটাকে? আদি বলে, বিল্ডিং থেকে বের হওয়ার পর এই ছেলেই আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। ব্যাস, বিনোদ খুশি, কারণ সে ঠিক এটাই চাচ্ছিল। তো আদির কথা মতো আদিকে যে বিল্ডিং এ বন্দি করে রাখা হয়েছিল, আদি পুরো পুলিশ টিম নিয়ে সেখানে রওনা দেয়। তো আদি এসে পুলিশ সহ সেই বিল্ডিং এর 3 তলায় উঠতেছে। কি ভাবছেন সাইনি ও বিনোদ দুজনেই এই বিল্ডিং থেকে পালিয়ে গেছে, রাইট? নো বস, ধামাকা নাম্বার 4। আদি কলিং বেল বাজালে শাইনি দরজা খোলে। কি ভাবছেন পুলিশ দেখে শাইনি ঘাবড়ে গেছে? নো, শাইনি গার্লফ্রেন্ডের মতো স্বরে বলে ওঠে, আদি কি হয়েছে? পুলিশ কেন? আদি রেগে মেগে শাইনিকে মারতে শুরু করলে পুলিশ আদিকে থামাইও বলে, আরে মারতেছো কেন, প্রবলেম কি? তখন শাইনি পুলিশকে বলে, স্যার ঠিক এটাই ওর প্রবলেম, ওর ধৈর্য বলতে কিছু নেই, কথায় কথায় গায়ে হাত তোলে। আমার দুর্ভাগ্য যে একে ভালোবেসেছি ও এর সাথে রিলেশনে জড়িয়েছি। আদি মারতে তেরে আসেও বলে, আমি তোর সাথে রিলেশন করি মানে? শাইনি বলে, স্যার এ এমনই সাইকো, আমার মাথাটা দেখুন, একটু আগেই ঝগড়া করে আমাকে মেরে মেরে চলে গেছে। আদি বলে, এ মিথ্যা বলতেছে, এর সাথে আমার কোনো রিলেশন নেই, বরং এ আমাকে বন্দি করে রেখেছিল, ও টাকা নিয়েছে। শাইনি বলে, কি সব বাজে বকতেছো, আমাকে বিয়ে করবে না বলে কি এভাবে মিথ্যা অপবাদ দিবে? আদি তো রেগে মেগে আগুন। শাইনি এসআইকে বলে, স্যার এ সাইকো, তাই যা জিজ্ঞেস করার আপনি আমাকেই জিজ্ঞেস করুন, আমি প্রমাণ সহ উত্তর দেব। আদি বলে, প্রমাণ মানে? শানি তখন তার মোবাইলটা এনে বলে, স্যার আমাদের পার্সোনাল চ্যাটিংগুলো আপনাদেরকে দেখাতে চাইছিলাম না, কিন্তু না দেখিয়ে যখন উপায় নেই তো দেখেন, গত 3 মাস থেকে এর সাথে আমার সম্পর্ক। তো আপনারা কি ভাবছেন আদির সাথে গত 3 মাসের চ্যাটিং কিভাবে দেখাবে? এবার ধামাকা নাম্বার 5। আদি ছিল মেয়েদের প্রতি আসক্ত, আর এই দুর্বলতাটাই শাইনি কাজে লাগিয়ে গত 3 মাস থেকে একটা ইনস্টাগ্রাম আইডি থেকে আদির সাথে দুষ্টু মিষ্টি চ্যাটিং করে আসছিল। আর আদিকে বন্দি করার পর শাইনি সেই চ্যাটিং এর সাথে গত কয়দিনে আদির ফোন থেকে নিজেই এইরকম কিছু মেসেজ পাঠিয়েছে যেখানে আদি বিয়ে করার প্রলোভন দেখিয়েছে। আদি অবাক হয়ে চ্যাটিং দেখে বলে, এটা তো অঞ্জলির আইডি। শাইনি এসআইকে বলে, স্যার আমি তো অঞ্জলি। লে জানা। আদি বলে, তোর নাম অঞ্জলি মানে? তুই তো শাইনি। আদি কি সব বাজে বকছো? এই বলে শাইনি এসআইকে বলে, স্যার আমার নাম অঞ্জলি, বিশ্বাস না হয় তো আমার আইডি কার্ড দেখুন। লে পাগলা, ঠেলা সামলা। অঞ্জলি বলে, স্যার এর সাথে আমার সম্পর্ক আছে, এ আমাকে আগে থেকেই চেনে, বিশ্বাস না হয় তো শুনুন। 3 দিন আগে রাতের বেলা আমি আর ও গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলাম, হঠাৎ একটা নায়িকার ফোন আসে, ও নায়িকাটি একে মেডিসিন নিয়ে তাড়াতাড়ি তার বাসাতে আসতে বলে। তখনই আমাকে রেখে সেই মেয়েটির কাছে যেতে চাইলে আমি বাধা দিতেই আমাদের মাঝে ঝগড়া শুরু হয়। ও আমার ফ্ল্যাটে এসে আমাকে মারধর করে, বিশ্বাস না হয় তো বলেন আমি সেই নায়িকার নাম বলতে রাজি, ও নায়িকাটি কি মেডিসিন নিয়ে যেতে বলেছিল সেটাও বলতে রাজি। আদি রেগে মেগে অঞ্জলিকে মারতে আসলে অঞ্জলি এসআইকে বলে, স্যারের চরিত্র খারাপ, এ আমি ছাড়াও আরো অনেক মেয়েকে এভাবে ধোকা দিয়েছে, বিশ্বাস না হয়তো ওর ফোনের চ্যাট ঘেটে দেখুন। আয়ুষু নামের একটা মেয়েকেও বিয়ের প্রলোভন দেখিয়ে পরে কৌশলে কেটে পড়েছে। যারা প্রথম পর্বে দেখেননি তাদেরকে বলি, আদি আয়ুষু নামের যে মেয়েকে ভালোবাসতো সেই মেয়েকে কথা দিয়েছিল যে তাকে বিয়ে করবে এবং আগামীকাল তার পরিবারের সাথে বিয়ের আলাপ করতে যাবে, আর সেই রাতেই অঞ্জলি একে কিডন্যাপ করেছিল। তারপর আদির ফোন তো এদের কাছেই ছিল, তাই পরের দিন আয়ুষু আদিকে লাগাতার ফোন করলেও এরা
আয়ুষের ফোন রিসিভ করেনি এবং আদির ফোন থেকে চ্যাটিং করে এরাই আয়ুষের সাথে অনেক বাজে ব্যবহার করে রিলেশনটা শেষ করে দিয়েছিল। তো অঞ্জলি বলে স্যার আমাকে মেরে মুড়ে রাতেই সেই নায়িকার বাসায় গিয়েছিল। নায়িকাটির স্বামী বিদেশ থাকে, তবে ওই রাতেই নায়িকাটার স্বামী বাসায় আসলে আদি পালিয়ে আমার এখানে এসে সেই থেকে আমার এখানেই ছিল। এসআই বলে ঠিক আছে, তোমার কথা সবই বুঝলাম, এবার আমাকে তদন্ত করতে দাও। এই বলে এসআই অঞ্জলিকে বলে এখানে আর কি কেউ ছিল? আদি দুম করে বলে হ্যাঁ, ওর স্বামী শরৎ। কিন্তু অঞ্জলি বলে ওঠে বিনোদ, সে আমার সাথেই জব করে, সে সময় মতো এসেছিল, নয়তো আমাকে মেরেই ফেলতো। আর বিনোদই তো জোর করে একে টেনে টুনে এখান থেকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। আদি তো শক, সে কিছু বলা না পেয়ে রেগে মেগে অঞ্জলিকে মারতে তেরে আসলে পুলিশ আদিকে ধরে ফেলে ও পুলিশ অঞ্জলির পক্ষ নিয়ে বলে শালা মেয়ে মানুষের গায়ে হাত তুলিস? তুই যা যা বলে আমাদেরকে এখানে নিয়ে এসেছিস তার একটাও তো মিলছে না। অভিনেতা হয়েছিস বলে কি সবখানেই অভিনয় করবি? কথাটা শুনে আদি তো থ মেরে যায়। ওদিকে অঞ্জলি অসহায়ের মতো হাউমাউ করে কেঁদে যাচ্ছে। পুলিশ অঞ্জলির কান্না দেখে ইমোশনাল হয়ে চুপচাপ চলে যাচ্ছে। যাওয়ার সময় সিকিউরিটি গার্ড সামনে পড়লে এসআই আদিকে দেখিয়ে জিজ্ঞেস করে তুমি একে চেনো? সুধাকরণ বলে হ্যাঁ, গত কয়েকদিন থেকে দেখতেছি এ উপরতলার মেয়েটির সাথে নিয়মিত এই বিল্ডিং এ আসা যাওয়া করতেছে, সাথে আরেকটা ছেলেকেও দেখি। আজকে মেয়েটির সাথে ঝগড়া বেঁধে গেলে ওই ছেলেটিই তো একে টেনে নিয়ে গেল। স্যার এ পুরো সাইকো, কথায় কথায় গায়ে হাত তোলে। এটা শুনে আদি রেগে মেগে মারতে তেরে আসলে এসআই আদিকে টেনে নিয়ে চলে যায়। তো সাইডে এসে এসআই আদিকে বলে তুমি যা বলছো তার সাথে তো এখানকার কিছুই মিলছে না। আবার তুমি বলতেছো এরা তোমার ফোন ইউজ করে এসব করেছে। এবার বলো তোমার মোবাইলের প্যাটার্ন লক এরা কি করে জানবে? তোমার মোবাইলের প্যাটার্ন লক তো তুমি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, যদি তোমার কথা সত্যিই ভেবে নিই তাহলেও প্রবলেম। তুমি যদি মামলা করো তাহলে এইসব ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেশন হবে। যে নায়িকাটির সাথে তোমার অবৈধ সম্পর্কের ব্যাপারে শুনলাম ওই ব্যাপারটাও নিউজ মিডিয়ায় আসবে। তোমার ক্যারিয়ার সাথে ওই নায়িকাটির ক্যারিয়ার দুটোই ধ্বংস হবে, সাথে নায়িকাটির সংসারও ভেঙে যাবে। তুমি অভিনেতা মানুষ, তাই ঠান্ডা মাথায় এখন ভেবে দেখো কি করবে। আদি বলে স্যার আপনার কি কিছুই করার নেই? এসআই বলে আছে তো, কিন্তু তার জন্য প্রমাণ লাগবে, কারণ কোর্ট কেবলমাত্র প্রমাণ দেখে। এই বলে এসআই চলে গেলে আদি অসহায়ের মতো পিছন ফিরে তাকাতেই অঞ্জলির সামনে পড়ে যায়। আদির এই বেহাল দশা দেখে অঞ্জলি শয়তানি একটা হাসি দিয়ে চলে যায়। তো আদি বাসায় এসে টেনশনে পাগলের মতো করতেছে। সে ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। তার সাথে এত কিছু হয়ে গেল, অথচ সে এতটাই নিরুপায় হয়ে আছে যে কিচ্ছু করতে পারছে না। তো সারাটি রাত আদি এসব ভেবেই পার করে দেয়। সকাল হতেই আদি সর্বপ্রথম আগে তার গার্লফ্রেন্ড আয়ুষকে কল করে, বাট আয়ুষ কল ধরছে না, কারণ ওই যে আদি বিয়ের প্রলোভন দিয়ে গায়েব হয়ে গিয়েছে, আবার মেসেজে অনেক বাজে আচরণ করেছে। তো আয়ুষ নিজে একটা কাপড়ের শোরুম চালাই। আদি সোজা সেখানেই চলে আসে ও আয়ুষের সাথে কথা বলার চেষ্টা করে, বাট আদির উপর থেকে আয়ুষের সকল ভরসা ও ভালোবাসা চিরতরে চলে গেছে। তাই আয়ুষ রেগে মেগে আদির কোনো কথা না শুনে আদিকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি এক জ্বালা। আদি বাসায় এসে রাতে অসহায়ের মতো অশ্রু ভেজা চোখে বসে থাকে আর কি করবে ভাবতে থাকে। সিন বিনোদের কাছে আসলে দেখি সে সাব্বির চান নামের বড় একজন বিজনেসম্যানের সাথে দেখা করতে এসেছে। কাহিনী হলো বিনোদ আদি সেই 1.5 কোটি টাকা ডাইরেক্ট তো ইউজ করলে ধরা খাবে, তাই এই বিজনেসম্যানের সাথে ডিল করে রেখেছিল বিনোদ 1.5 কোটি ব্ল্যাক মানি দিলে সাব্বির চান বিনোদকে 1,30,00,000 টাকা হোয়াইট মানি দেবে। আর বিনোদ সেটার জন্যই এসেছে, কারণ সাব্বির চানের সাথে ডিলটা করে 2 দিনের মাঝে অঞ্জলির সেই ব্যাংক লোনটা পরিশোধ করতে হবে, নয়তো ব্যাংক অঞ্জলির বাড়িটা নিলাম করে নিবে। কিন্তু সাব্বির চান বিজি আছে, তাই একদিন পর আসতে বলে। বিনোদ তখন বাসায় এসে আদির সেই 1.5 কোটি টাকার ব্যাগটা একদিনের জন্য লুকিয়ে রাখতে পলিথিনে ভরে সেটা কুয়োর কাছে নিয়ে আসে। এরপর কুয়ো থেকে পানি তোলার রশিতে সেই ব্যাগটা বেঁধে ব্যাগটা কুয়োর মাঝে ফেলে দেয়। এতে ব্যাগটা দেখা যাবে না, শুধু রশি দেখা যাবে। তো আদি এদিকে টেনশন আর কষ্টে মাল খাচ্ছে আর কি যেন একটা ভাবতেছে। এমন সময় বাসার কলিং বেলটা বেজে ওঠে। তখন আমরা দেখি এটা কার্তিকার স্বামী প্রবীণ। তো আদি নিচে আসলে প্রবীণ বলে হাই, আমি প্রবীণ, তোমার সেই কার্তিকার স্বামী। আদি তো চুপ মেরে আছে। প্রবীণ বলে আমার ছুটি শেষ আর আগামীকাল আবার দুবাই ফিরে যাচ্ছি। তো ভাবলাম চলেই যখন যাচ্ছি তো এই বলেই প্রবীণ তো রুমের ভিতরে এরপর কি হয় সেটা আর দেখা যাচ্ছে না। সিন চলে আসে পরের দিন সকালে। আদির পরিবার আদির সাথে দেখা করার জন্য গ্রাম থেকে আসতেছে। তো তারা এসে আদির বাসায় ঢুকতেই দেখে বাসার সকল ফার্নিচার ভেঙে ভুঙে এলোমেলো হয়ে পড়ে আছে। আদির মা তো রীতিমতো অবাক। সে আদি আদি বলে ডাকতে থাকে, কিন্তু আদি কোথাও নেই। সবাই তো পুরো অস্থির হয়ে খুঁজতে শুরু করে। আর সিন কাট হলে দেখি আদির ম্যানেজার জমি পুলিশ ফোর্স নিয়ে আসতেছে। তো এসআই পুরো বাসা ইনভেস্টিগেশন শেষে জমিকে বলে তোমার কি কারো উপর সন্দেহ হচ্ছে? জমি বলে সন্দেহ তো অনেকের উপরই স্যার। অঞ্জলি নামের ওই মেয়েটি, আবার তার সাথে বিনোদ নামের ওই ছেলেটি, আবার আজগর ভাই যে আদি স্যারের থেকে 3 কোটি টাকা পেত। এটা শুনে এসআই কি যেন ভাবতে থাকে। সিন কাট হলে দেখি নিউজ মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। প্রতিটি নিউজ চ্যানেলে দেশের জনপ্রিয় অভিনেতা আদির এভাবে মিসিং হওয়া নিয়েই সারাক্ষণ নিউজ প্রচার করছে। তো এসআই অঞ্জলি ও বিনোদকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এসআই বলে সেদিনের ঘটনার পর তোমরা কি আর আদির সাথে দেখা করেছিলে? অঞ্জলি বলে না স্যার। এসআই বলে কেন? তোমার বদলা নেওয়ার ইচ্ছা হয়নি? সে তো তোমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধোকা দিয়েছে। বিনোদ বলে স্যার আমাদের বদলা নেওয়ার ইচ্ছা ছিল না। এসআই রেগে মেগে বলে অবশ্যই ছিল।
বেটা কেবল তো মুভি শুরু হলো, পুলিশকে কি তোর এতটাই বোকা মনে হয়? বিনোদ বলে, স্যার আপনি অকারণে আমাদের উপর দোষটা পাচ্ছেন। ব্যাস এসআই তো এসআই বলে, ইনভেস্টিগেশন শুরু করেছি, দেখ এবার তোদের কি হাল হয়। এতদিন তোরা গেম খেলেছিস, এবার আমার পালা। এই বলে এসআই এদেরকে মেরে মুড়ে তেড়ে দিলে এরা অসহায়ের মতো থানা থেকে ফিরতে থাকে। পরিস্থিতি এখন এমন যে আমি বুঝতে পারছি না কে আসলে আদিকে গায়েব করার গেমটা খেলেছে, বিনোদ ও অঞ্জলি নাকি প্রবীণ। তো সিন পরের দিন আসলে দেখি ব্যাংক থেকে লোক এসে নিলামের প্রস্তুতির জন্য অঞ্জলির বাড়ির মাপজোক শুরু করেছে। অঞ্জলির অসুস্থ মা অফিসারকে বলে, বেটা এখনো তো একদিন আছে, আমরা লোন পরিশোধ করব। অফিসার রেগে মেগে বলে, এতদিনেও টাকা ম্যানেজ করতে পারেননি তো একদিনে কোথা থেকে আসবে, তাও আবার এত টাকা। মাকে অপমান করতেছে দেখে অঞ্জলি তার মাকে বাসার ভিতরে নিয়ে যায়। তো ব্যাংকের লোকেরা মাপজোকের কাজ করতেছে, হঠাৎ একটা লোক সেই কুয়োর কাছে এসে বলে, মোহন স্যার দেখেছেন এই কুয়োর পানি কত পরিষ্কার। এই বলে এরা কুয়োর ভিতরে দেখতে থাকে। এই রে কাম সারছে, কিন্তু ক্যামেরা কুয়োর ভিতরে ধরা হলে যাক বাঁচা গেল, পানির নিচে থাকা ব্যাগটা দেখা যাচ্ছে না। বাট এরা যদি পানি তোলার জন্য দড়িটা টান দেয় তাহলে ঠিক এমন সময়ই একজন এদেরকে ডাক দিলে এরা চলে যায়। যাক বাঁচা গেল। তো এরা মাপজোকের প্রয়োজনে খুঁটি কাটতেছে, হঠাৎ पता नहीं था ये। अरे हाँ? लगता है वहां पर कोई है। ये तो आदिशंकर है। हे, जल्दी इधर आओ। आदिशंकर है अंदर। कौन है? देख देख सर, आदि सर, सर, अरे सर, सर रुकिए सर, सर, वहां से ले कैमरा, जल्दी आ जाओ सर, सर क्या अपडेट है सर, सर, তো এইভাবে ঝড়ের গতিতে বাড়ির সামনে পুলিশ ফোর্স ও সাংবাদিক আসতে দেখে অঞ্জলি তো অবাক, সে ভেবে পাচ্ছে না হচ্ছেটা কি। অঞ্জলি তার মাকে বলে, মা এখানে পুলিশ কেন আসতেছে? আন্টি বলে, আমিও তো বুঝতে পারছি না। তো পুলিশ ফোর্স এসে আদিকে উদ্ধার করতে থাকে আর শত শত সাংবাদিক সেটা কভার করতে থাকে। ওদিকে আদিকে এখান থেকে উদ্ধার হতে দেখে অঞ্জলি তো রীতিমতো অবাক। এখন প্রশ্ন একটাই, আদিকে তাহলে কে কিডন্যাপ করে এখানে রেখেছে? অঞ্জলি এসব করে ভোলা সাজার অ্যাক্টিং করছে না তো? তো পুলিশ অঞ্জলিকে গ্রেফতার করে ফেলে আর ওদিকে আদিকে শত শত সাংবাদিক ঘিরে ধরে ও ঘটনা আসলে কি হয়েছে সেটা জানতে চাই। তখন আদি কান্না জড়ানো স্বরে অঞ্জলিকে দেখিয়ে বলে, এই মেয়েকে আমি অনেক ভালোবাসতাম, এর সাথে আমি কয়েকদিন একই ফ্ল্যাটে ছিলাম, কিন্তু গত রাতে এ আমার বাসায় আসে ওর টাকার অভাবে এর বাড়ি নিলাম হতে যাচ্ছে এটা বলে অনেক কান্নাকাটি করতে থাকে। আমাদের কথা হচ্ছিলই ঠিক এই সময় বিনোদ নামের এই ছেলেটির সাথে করে বড় একটা ব্যাগ নিয়ে আসে। অঞ্জলি বলে এ নাকি ওর অফিসে জব করে। তো এর ব্যাগে 1.5 কোটি টাকা দেখে ভয় পেয়ে যায়। আমি বুঝতে পারি এই ছেলে নিশ্চয়ই কোনো ইল্লিগাল কাজ করেছে, তাছাড়া এত টাকা কোথা থেকে পেলো। তাই এইসব ঝামেলায় যেন আমার সহজ সরল অঞ্জলি ফেসে না যায়, তাই আমি অঞ্জলিকে যেই না বোঝাতে থাকি বিনোদ রেগে মেগে আমাকে মারতে শুরু করে। এরপর তার পকেট থেকে কি যেন একটা বের করে আমার নাকে মুখে ধরে। তারপর কি হয়েছে আমি বলতে পারি না। যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি নিজেকে এখানে পেলাম। এই বলে আদি কাঁদতে থাকে। সাবাস বেটা। বিনোদ ও অঞ্জলি চিল্লিয়ে পুলিশকে বলতে থাকে এ মিথ্যা বলছে, কিন্তু পুলিশ সেম ভাবে এদের কথা বিশ্বাস করে না যেমন ভাবে এর আগে আদির কথা কেউ বিশ্বাস করছিল না। এবার আইপিএস অফিসার আদিকে বলে, তুমি যে টাকার ব্যাগটা দেখেছিলে সেটাতে টাকাই ছিল, এটা তুমি কনফার্ম? আদি বলে, হ্যাঁ স্যার। আইপিএস তখন পুলিশ ফোর্সকে পুরো বাড়ি তল্লাশি করার নির্দেশ দেয়। লে পাগলা, এবার ঠেলা সামলা। ওদিকে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে বিনোদকে মারতে শুরু করেছে। তো সব পুলিশ ভিতরে চলে গেলে এসআই আদির কাছেই থেকে যায়। আদি এতটাই অসুস্থ হয়ে গেছে যে ঠিক মতো দাঁড়াতেও পারছে না। তখন এসআই আদির এই অবস্থা দেখে আদিকে বলে ওঠে, কি গেম শুরু করেছো? আদি বলে, গেম? তখন এসআই বলে, কেউ বুঝতে না পারলেও আমি জানি তুমি অভিনয় করছো। তখন আদি সেই অস্থির একটা পার্ট নিয়ে বলে, আপনি ওদের বেলায় ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন, তো এখন আমার বেলায় আমার কথা বিশ্বাস করবেন না কেন? আপনি বলেছিলেন না তুমি অভিনেতা মানুষ, তাই ঠান্ডা মাথায় এখন ভেবে দেখো কি করবে। তো আমি সেটাই করেছি যা একজন অভিনেতা করে, অভিনয়। আর হ্যাঁ, আমি কিন্তু নিজে মুভির গল্পও লিখি। এই বলে আদি এবার শয়তানি হাসি দেয় ও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় कल पुलिस को कॉल करके इन्फॉर्म करना कि मैं यहाँ पर कैद हूँ, पर शक तुम पर नहीं होना चाहिए।
আদি এসআইকে বলে, আপনিই তো বলেছিলেন কোর্ট কেবল প্রমাণ চাই, তো আমার কাছে এখন সেটাই আছে। এই বলে আদি সেই একটা ভাব নিতে থাকে। তো এখন আপনারা নিশ্চয়ই আদির পক্ষে চলে এসেছেন, ভাবতেছেন এই গল্পে আদি হিরো আর অঞ্জলি ও বিনোদ ভিলেন কি, তাই তো? জাস্ট ওয়েট। তো জমি এসে আদির কানে কানে কি যেন বললে আদি মুহূর্তের মাঝে থমকে যায়। উপরতলায় এসে রুমে এভাবে মৃত শুয়ে থাকা লোকটিকে দেখে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। লোকটি কে চিনতে পেরেছেন? ওই যে একটা লোক তার জমি জমা সব বন্ধক রেখে আদিকে দিয়ে একটা মুভি বানিয়েছিল না, মুভি কমপ্লিট, জাস্ট আদির ডাবিং এর কাজ বাকি ছিল, কিন্তু আদি এই সময়টুকু আর লোকটিকে দিচ্ছিল না, মাসের পর মাস ঘোরাচ্ছিল। লোকটি হাতে পায়ে ধরে বলছিল মুভিটা রিলিজ করতে না পারলে পরিবার নিয়ে তাকে পথে বসতে হবে, মৃত্যু ছাড়া তার কোনো পথ থাকবে না। বাট তবু আদি পাত্তা দেয়নি। আর আসল সত্য হলো এই লোকটি আসলে অঞ্জলির বাবা। এটা বুঝতে পেরে আদির পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়, আদির পুরো শরীর হিম হতে শুরু করে। चलो चलो, ठीक है हट जाओ सब लोग, पीछे हटिए, रास्ता दीजिए, नो क्वेश्चंस, हटिए, रास्ता दीजिए, क्या कर रहे हो, हट जाओ, हटो, समझ में नहीं आता क्या? पीछे हटो, जो भी गाड़ी निकालो जल्दी। आदि चलो बैठो अंदर, बैठो, हाँ निकलो, चलो। बेटा मत ले जाइए मुझसे, रुक जाइए, मत ले जाइए बेटा। তো গাড়িতে করে যেতে যেতে আদি মনে মনে বলে, গতকাল পর্যন্ত ওই দুইজন ক্রিমিনাল ছিল আর আমি ছিলাম হিরো, কিন্তু এখন বুঝতে পারছি ওরাই সত্যিকারের হিরো আর আমি ক্রিমিনাল। আর হ্যাঁ, এখন বুঝতে পারছি ওরা আমার ভয়েস কালেক্ট করছিল কেন। আসলে ওরা আমার ভয়েস কালেক্ট করে মুভি ডাবিং এ ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিল। তো স্ক্রিন অন্ধকার হয়ে সিন কয়েক সপ্তাহ পর আসলে দেখি আদি বসে আছে। এমন সময় অঞ্জলি কল করে বলে, স্যার আমি অঞ্জলি বলতেছি, জানতে পারলাম আপনি আমাদের উপর থেকে কেস তুলে নিয়েছেন এবং ব্যাংকে কল করেছিলেন, তাই ব্যাংক আমাদেরকে লোন পরিশোধের জন্য আরো 6 মাস সময় দিয়েছে, কিন্তু আমরা চাই না আপনি আমাদেরকে দয়া করে এসব করেন, তাই আমরা আপনার সাথে দেখা করতে চাই। সিন কাট হয়ে কয়েকদিন পর আসে। আদি মোস্তফা ভাইয়ের টয়লেট ক্লিনারের বিজ্ঞাপনের শুটিং করতেছে। জমি এসে বলে, স্যার ওরা এসেছে। আদি তখন ভিতরে এসে বলে, থ্যাংক ইউ জানাতে এসেছো? অঞ্জলি বলে, না স্যার। তাহলে? বিনোদ বলে, আমরা একটা ডিল নিয়ে এসেছি, যে মুভিটা এর বাবা আপনাকে দিয়ে বানিয়েছিল, আপনি যদি সেটা পুরোটা ডাবিং করে দেন তো আমরা আপনাকে 1.5 কোটি দিব, সেটাও নগদ ক্যাশ। এই বলে বিনোদ টাকার ব্যাগটা আদির সামনে রাখলে আদি তো বুঝতেছে এটা তারই সেই টাকা, তাই আদি হালকা হেসে বলে, টাকাগুলো নিয়ে যাও, এই টাকার জন্য তোমরা অনেক পরিশ্রম করেছো। আর হ্যাঁ দেখো ভাই, সত্যি বলতে এই মুভিটা আজ থেকে 5 বছর আগে করা, এতদিনে মুভির গল্পটা পুরনো হয়ে গেছে, ওই মুভি চলবে না। তার চেয়ে বরং আমরা 3 জন মিলে নতুন একটা গল্প নিয়ে মুভি বানাবো, গল্পটা হবে পুরো একদম ধামাকাদার, ঠিক আমাদের এই গল্পের মতো। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো চলেন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে, আপনাদের থেকে একটা পরামর্শ নিতে চাই। কথা হচ্ছে, সম্ভবত গত 1 বছর থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, অনেকদিন পর পর ভিডিও দেই। মেইন প্রবলেমটা হলো স্ক্রিপ্ট রাইটিং নিয়ে। সহজ ভাষায় বললে, আমার সকল ভিডিওর স্টোরিগুলো আমাকে নিজেই লিখতে হয়, আর একটা ভিডিওর স্টোরি লিখতে আমার টানা 4-5 দিন সময় লাগে। অন্যদের কম সময় লাগতে পারে, বাট আমি খুব খুঁতখুঁতে স্বভাবের, তাই প্রতিটি দৃশ্য বা সিনের বর্ণনা যতক্ষণ পর্যন্ত না আমার মন মতো হয়েছে ততক্ষণ পর্যন্ত সময় দেই। এমনও হয় যে মুভির সামান্য 1 মিনিটের একটা দৃশ্য আমি যেভাবে সুন্দর করে বোঝাতে চাচ্ছি সেভাবে গুছিয়ে মাথায় আসছে না, তখন দেখা যায় মাত্র এই 1 মিনিটের একটা সিনের পিছনেও আধা ঘন্টা সময়ও দিয়ে ফেলি। এখন বলতে পারেন, ওকে বুঝলাম, একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখতে 4-5
দিন সময় লাগে, তাহলে 4-5 দিন পর পরই তো আপলোড হওয়ার কথা, সেটাও তো করেন না। এটার উত্তর হলো 4-5 দিন সময় দিতে হয়, সেটা ঠিক, বাট এর মাঝে নিজের লাইফের অনেক কাজ থাকে, ব্যস্ততা থাকে, তখন সময় পিছিয়ে যায়। তো যাই হোক, এবার আসি পরামর্শের ব্যাপারে। আপনারা খুব ফাস্ট ভিডিও চান, এটা কেবল তখনই সম্ভব যদি আমি আমার স্টোরি বোঝানোর কোয়ালিটি একটু নর্মাল করি। মানে অপশন 1, ভিডিও বেশি বাট ভিডিওর স্বাদ অবশ্যই একটু খারাপ হবে। আর অপশন 2, ভিডিও কম বাট প্রতিটি ভিডিওর স্বাদ এখনকার মতো অসাধারণ হবে। কোনটা করলে ভালো হয় প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা এই ব্যাপারে যে কোনো পরামর্শ দিতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকটা দিয়ে দিন, আর হ্যাঁ, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে করে নিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।